গোপন কথাটি রইবে গোপনেই। ফের এক ঐতিহাসিক রায় দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিল, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষাও মৌলিক অধিকারের মধ্যে পড়ে। আইনজ্ঞদের একাংশ বলছেন এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই যে এবার অন্তত মানুষের ব্যক্তিগত তথ্য নিয়ে কার্যত ছিনিমিনি খেলায় দাঁড়ি পড়ার সম্ভাবনা রয়েছে। যেমন ধরুন, এখন মোবাইলের সিম কার্ড থেকে ব্যাংক অ্যাকাউন্ট সবকিছুতেই আধার লাগে, আর এই আধার কার্ডের নাম্বারের সঙ্গে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার ছাড়াও যুক্ত রয়েছে আপনার রেটিনা স্ক্যান এবং আঙুলের ছাপও। এত ব্যক্তিগত সংবেদনশীল তথ্য যদি ভুল হাতে গিয়ে পড়ে, সেটা কত মারাত্মক বিপদ তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে এই রায়ের ফলে কেন্দ্রের বিজেপি সরকার যথেষ্টই অস্বস্তিতে, কারণ অ্যাটর্নি জেনারেল স্বয়ং সুপ্রিম কোর্টে এই বলে সওয়াল করেছিলেন যে গোপনীয়তার অধিকার মৌলিক অধিকার হতেই পারে না। আসুন এই অনুষ্ঠানের শুরুতেই দেখে নিই আজ ঠিক কি রায় দিল সাংবিধানিক বেঞ্চ। ব্যক্তিগত গোপনীয়তা মৌলিক অধিকার। বৃহস্পতিবার ঐতিহাসিক রায় এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি জে.এস. খেহারের নেতৃত্বাধীন 9 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ সর্বসম্মতির ভিত্তিতে রায় ঘোষণা করতে গিয়ে বলে, গোপনীয়তা রক্ষার অধিকারও জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের একটা অংশ। সংবিধানের 21 নম্বর ধারায় এই অধিকার রক্ষার কথা বলা হয়েছে। ফলে ব্যক্তিগত গোপনীয়তা মৌলিক অধিকারের পর্যায়ে পড়ে। 9 जजों की खंडपीठ ने पुराने जो फैसले थे जिसमें कहीं कहीं ये लिखा था कि भाई ये राइट टू प्राइवेसी मौलिक अधिकार नहीं है, उसको ओवररूल कर दिया है। बोला है कि मौलिक अधिकार है। सरकार के लिए ये झटका है क्योंकि सरकार ने ये दलील दी थी कि ये मौलिक अधिकार नहीं है। কোন মামলার প্রেক্ষিতে এই ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট? আসলে সুপ্রিম কোর্টে এক আবেদনে বলা হয়েছিল, আধারের জন্য কেন্দ্র আঙুলের ছাপ, রেটিনা স্ক্যান করাচ্ছে। এর ফলে ব্যক্তিগত তথ্য সরকারের কাছে চলে যাচ্ছে। সেই ব্যক্তিগত তথ্য বাণিজ্যিক হাতে গেলে তাতে গুরুতর বিশ্বাসভঙ্গ হবে, যার ফলে ব্যক্তিগত গোপনীয়তার অধিকার লঙ্ঘিত হচ্ছে। এর আগে দুটি ক্ষেত্রে আদালত ব্যক্তিগত গোপনীয়তাকে মৌলিক অধিকার নয় বলে জানিয়েছিল। 1954 সালের এমপি শর্মা মামলায় 8 বিচারপতির বেঞ্চ রায় বলেছিল ব্যক্তিগত গোপনীয়তা মৌলিক অধিকার নয়। 1962 সালে আরেকটি মামলায় 6 জন বিচারপতির বেঞ্চও একই রায় দিয়েছিল। এর ফলে প্রায় 55 বছর বাদে সুপ্রিম কোর্টের সামনে ফের বিচার্য বিষয় হয়ে দাঁড়ায় ব্যক্তিগত গোপনীয়তা মৌলিক অধিকার নাকি মৌলিক অধিকার নয়। মামলায় অংশ নিয়ে মোদী সরকার সুপ্রিম কোর্টে দাবি করে, ব্যক্তিগত গোপনীয়তা কখনোই মৌলিক অধিকার হতে পারে না। মোদী সরকারের তরফে অ্যাটর্নি জেনারেল কে বেণুগোপাল সওয়াল করে বলেন, ব্যক্তিগত গোপনীয়তার অধিকার কখনোই মৌলিক অধিকার হতে পারে না। এটিকে সংবিধান সাধারণ আইনি অধিকার হিসেবে উল্লেখ করেছে, ফলে এই অধিকার সংবিধান স্বীকৃত নয়। কিন্তু মোদী সরকারের এই যুক্তি খারিজ করে দিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল ব্যক্তিগত গোপনীয়তা মৌলিক অধিকার। কংগ্রেসের দাবি, মোদী সরকার মানুষের জীবনের ওপর নজরদারির যে চেষ্টা করছিল, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে তা বড়সড় ধাক্কা খেল। सरकार की उन सारे कारनामों को जिसके माध्यम से वो व्यक्ति की निजता यानी उसकी प्राइवेसी का हनन करना चाहते थे, उन पर हमेशा हमेशा के लिए रोक लगा दी। हम इसका स्वागत करते हैं। ये व्यक्ति की आजादी का सबसे बड़ा निर्णय है। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর কেন্দ্র এখন অবশ্য দাবি করেছে, তারা কখনোই গোপনীয়তাকে মৌলিক অধিকার হিসেবে গণ্য করার বিরোধিতা করেনি। Every government initiative must be balanced upon the touchstone of individual right of privacy and the state's interest for the country. ये जो पूरा सम एंड सब्सटेंस है आज के इस जजमेंट का, हम इसका पूरा सम्मान करते हैं। এখন প্রশ্ন উঠছে, এদিনের রায়ের ফলে কি আধার কার্ড আর প্রয়োজন হবে না? আইনজীবীরা বলছেন, এদিনের রায়ে আধার কার্ডের প্রসঙ্গে কিছু বলা হয়নি, কারণ আধার মামলার শুনানি আলাদাভাবে 5 বিচারপতির বেঞ্চে চলছে। কিন্তু যেহেতু আধারের প্রসঙ্গের সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি জড়িত, তাই এদিনের রায়ের প্রভাব ওই মামলার উপরও পড়তে পারে। अब जो बाकी इश्यूज हैं, जैसे दूसरे इश्यूज होते हैं कि वो फंडामेंटल राइट जब होल्ड हो गया, तो आधार कार्ड या जितने और भी इश्यूज हैं जो इनकम टैक्स से रिलेटेड हैं, तो उनमें कोई भी ऐसी इन्फॉर्मेशन जो आपकी राइट टू प्राइवेसी को इन्फ्रिंज करेगी, तो वो वायलेटिव होगी। কেন্দ্রীয় সরকার আধার কার্ডকে প্রায় সব ক্ষেত্রেই বাধ্যতামূলক করে তুলছে। এদিনের রায় আধার আইনের ভবিষ্যৎ নিয়েও প্রশ্নচিহ্ন উঠে গেল বলে মনে করছে আইনজীবী মহলের একাংশ। এবিপি আনন্দ। পঙ্কজা, কিছু মনে করবেন না, বাংলা একটা কথা আছে, কার্যত প্রবাদ, যে যেচে মুখ পুরনো। আমি বলছি এই মামলায় সুপ্রিম কোর্টে এক্স্যাক্টলি এটাই হয়েছে। অ্যাটর্নি জেনারেল কে বেণুগোপাল তিনি থেকে শুরু করে সমস্ত সেরা সরকার পক্ষের আইনজীবীরা দিনের পর দিন শুনানিতে গিয়ে সওয়াল করেছেন, রাইট টু প্রাইভেসি ইজ আ মিথ, রাইট টু প্রাইভেসি ইজ নট আ ফান্ডামেন্টাল রাইট। একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত, এত বিপুল মেজরিটি নিয়ে নির্বাচিত একটা সরকার এই মনোভাব নেবে কেন? মানে আমি বলছি, কেউ তো বলতে পারেনি তো গণতন্ত্র বিরোধী মনোভাব ফ্যাসিস্ট দেশে হয়, কমিউনিস্ট দেশে হয়, চীনে হতে পারে।
ভারতে কেন রান্নাঘরে রাষ্ট্র ঢুকবে কিংবা শোয়ার ঘরে সরকার উঁকি দেবে? মানে আমি বলছি এটা কোনো শালগ্রাম শিলা নয় রাষ্ট্র যে সব কিছুতে সে একেবারে সমহিমায় বিরাজমান থাকবে। না, বিষয়টা হচ্ছে যে আপনি আইনমন্ত্রী, কেন্দ্রীয় আইনমন্ত্রী সরটা দেখালেন, উনি কিন্তু এই রায়কে স্বাগত জানিয়েছেন। হ্যাঁ, জানাতে তো বাধ্য, কোনো বিকল্প ছিল না। না। কিন্তু উনি নিন্দা করতে পারেন নাকি? গতকাল একটা 3 তালাক নিয়ে যখন মতামত দেওয়া হয়েছে, তখন কিন্তু যারা আজকে খুব উৎসাহ দেখাচ্ছেন আমার রাজ্যের যে সরকারি দল, তারা কিন্তু প্রতিক্রিয়া দেয়নি। কিন্তু সেখানে কিন্তু অপোজ করেনি, তারা সমর্থন করেছে। দেখুন, সওয়াল জবাবের সময় বিভিন্ন রকম মতামত হতেই পারে, কিন্তু সরকার যে মতামত সবাই অরুণ জেটলি বলছেন 16 তারিখ দাঁড়িয়ে বলছেন যে প্রিভিসি ইজ নট অ্যাবসলিউট। দেখুন, রাইট টু ফ্রিডম সেটা অবশ্যই উইথ লিমিটেড রেস্ট্রিকশন, আর্টিকেল 21 এটা পরিষ্কার বলা আছে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে 8ই জুন 2017-তে যে রায়, সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী যে রায় এসছে, তাতে কিন্তু কোনো বিষয়টাকে, আধারটাকে ডিলিং করার কথা বলা হয়নি। সেটা পরবর্তীকালে সুপ্রিম কোর্ট এই মামলা স্কোপেই সেটা নেই। না, এই মামলা পরবর্তী মামলা সাইটেড হবে কিনা পরের ব্যাপার, সে পরের বিষয়। 8 তারিখে 8ই জুনে যে সেখানে কিন্তু আয়কর বা অন্যান্য সামাজিক প্রকল্পে আধার বিযুক্ত করার যে আবেদন করা হয়েছিল, সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী আদেশে বলা হয়েছে যে এটার প্রশ্ন এখন উঠছে না। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যেটা আজকে সাংবিধানিক বেঞ্চে যে রায় উঠে এসেছে, আমি আপনাকে একটা জায়গায় ডিফার করছি, দুটো সম্পূর্ণ আলাদা। একটা হচ্ছে সরকারি ক্ষেত্রে যেখানে সরকার ভর্তুকি দেয়, আর এক্ষেত্রে মামলার পরিসরে ছিল বেসরকারি। মানে আমি একটা থার্ড পার্টিকে বলছি, বেসরকারি সংস্থাগুলোকে, তার কাছে চলে যাচ্ছে আমার যাবতীয় তথ্য, যেটা আমি সরকারের উপর ভরসা করে জমা করেছিলাম। না তো আকাশ পাতাল দুটোর মধ্যে। বিষয়টা হচ্ছে যে আমাদের যে আয়করের ক্ষেত্রে জমার ক্ষেত্রে বা ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে, এই দুটো ক্ষেত্রেই যুক্ত করা এবং সামাজিক প্রকল্পগুলোর কথা এসেছিল। মিসইউজ বা এটা, দেখুন, এটা সাইবার অন্যান্য বিষয়, তাদের মানে পরিধি বা পারভিউটা সম্পূর্ণ আলাদা। নিশ্চয়ই সরকার যদি আমার কাছ থেকে কোনো তথ্য নেয়, তার নিরাপত্তার ব্যবস্থা করা উচিত। এটা তো নাগরিক হিসেবে প্রত্যেকটা মানুষ এটা চাইবে, সেটা নিয়ে করা উচিত। কিন্তু হচ্ছে কি, আমি দ্রুত একবার দেখাবো যে আধার কার্ড যাতে আমাদের যাবতীয় স্পর্শকাতর ডিটেলস রয়েছে, তার ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা কি অবলম্বন করা হচ্ছে আমাদের এই দেশে। দেখুন, ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খুলবেন, কেন্দ্রীয় প্রকল্পের সুবিধে নেবেন, রান্নার গ্যাসের ভর্তুকি নেবেন, মোবাইল ফোনের নতুন সিম নেবেন, সবেতেই এখন আধার কার্ড আবশ্যিক। মুহূর্তের মধ্যে আপনার গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য অন্যের হাতে। বিভিন্ন জায়গায় মুড়িমুড়কির মতো বিক্রি হচ্ছে সিম কার্ড। আমি এই মুহূর্তে হাজিরা একটি দোকানে রয়েছি, এই দোকান থেকেও সিম কার্ড বিক্রি করা হয়। আমাকে একটা সিম কার্ড দেবেন। এই সিম কার্ডটি অ্যাক্টিভেট করতে গেলে কি দিতে হবে? প্রথমে আপনাকে আধার কার্ড বের করতে হবে। আধার কার্ডের নাম্বার দিয়ে আপনাকে হাতের ফিঙ্গারপ্রিন্ট দিলে তবেই চালু হবে নাম্বারটা। এবার এই সিমের জন্য আমাদের আধার নম্বর দিতে হবে। এবার কাস্টমার ডিটেলস এখানে এলো, আপনার নাম, বাবার নাম, আপনার অল্টারনেট নাম্বার, আপনি ইন্ডিয়ান ন্যাশনালিটি, বাড়ির ঠিকানা সব কিছু এলো এখানে। এরপর দিতে হয় আঙুলের ছাপ। এটা ক্যাবটা কোম্পানির কাছে সাবমিট হয়ে গেল, নাম, অ্যাড্রেস, পুরো ডিটেলসটা পুরো ওটা, আর লাইনটা আপনার অ্যাক্টিভেট করলো কোম্পানি। যিনি দোকানদার রয়েছেন তার কাছে এলো, সেই আমার সমস্ত ডিটেলসগুলো চলে এলো এবং তারপরে তিনি গোটা ডিটেলসটা দেখতে পেলেন এবং সেই ডিটেলস চলে গেল কোম্পানির কাছে। এইভাবেই বর্তমানে সিম বিক্রি হচ্ছে। অর্থাৎ কয়েক মুহূর্তে আপনার আধার কার্ডের সব তথ্য চলে গেল অপরিচিত একজনের হাতে। যে আধারের জন্য আপনার আঙুলের ছাপ নেওয়া হয়েছে, আপনার রেটিনা স্ক্যান করা হয়েছে, যে আধারের সঙ্গে লিংক করা রয়েছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট। কখনো ভেবেছেন এসব তথ্য কোনো অসাধু চক্রের হাতে গেলে আপনার জীবনে কত বড় বিপর্যয় নেমে আসতে পারে? সেটা টের পেয়েছেন সোনারপুর থানা এলাকার বাসিন্দা আইনজীবী তীর্থঙ্কর মুখোপাধ্যায়। সম্প্রতি পুলিশ জানায় তার বিরুদ্ধে এক মহিলাকে ফোন করে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে। পরে জানা যায় তার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে একটি সিম কার্ড তোলা হয়, সেখান থেকেই এই কীর্তি ঘটানো হয়েছে। যে আউটলেট থেকে কানেকশন নিই সেখানে আমার থাম্ব প্রেস করতে বলা হয়েছিল। তখন আমায় বলা হয় প্রথমবার, স্যার ঠিকঠাক করে আপনার প্রেস হয়নি, ঠিকঠাক বায়োমেট্রিক সিস্টেমটা কাজ করছে না। বললাম কী করতে হবে? বলে আরেকবার প্রেস করুন। তো আমি মনে হয় 2বার প্রেস করেছি এবং আমার নাম, যে সিমটা আমার ডকুমেন্টসে দিয়েছে সেটা আমাকে দিয়েছে। সেকেন্ডবার যে প্রেস করেছি সেই ইয়েটা আরেকজনকে ইস্যু করে দিয়েছে। আপনার তথ্য ব্যবহার করে যে শুধু ফোনের সিম কার্ডই তোলা যেতে পারে এমন নয়, কেউ আপনার ব্যাংক অ্যাকাউন্টেও থাবা বসাতে পারে।
যেমনটা হয়েছে বিক্রমগড়ের বাসিন্দা দীপা দাসের সঙ্গে। কলকাতার বাসিন্দা দীপা সম্প্রতি জানতে পারেন তার ক্রেডিট কার্ড ব্যবহার করে অস্ট্রেলিয়ায় 25,000 টাকার কেনাকাটা করা হয়েছে, অথচ দীপা কুসমিনকালেও অস্ট্রেলিয়া যাননি। আমি কাজ করছিলাম অফিসে, হঠাৎ 6টার সময় আমার একটা মেসেজ আসে, দেখি আমার অ্যাকাউন্ট থেকে অস্ট্রেলিয়ান ডলার হিসেবে 70 করে দুটো স্পেন্ড হয়েছে। তো জানি ব্যাংকের কাছে আমাদের ইনফরমেশনগুলো সিকিওর, কিন্তু আমার এই ঘটনাটা ঘটার পরে আমার মনে হয় না আমাদের কোনো ইনফরমেশনই সিকিওর থাকছে, নিশ্চয়ই কিছুভাবে চুরি হচ্ছে ব্যাপারটা। কিন্তু এই গোপন তথ্য অহরহ ফাঁস হচ্ছে কি করে? ব্যাঙ্গালোরের সংস্থা CIS সম্প্রতি দাবি করেছে 4টি সরকারি ওয়েবসাইট থেকে দেশ জুড়ে 13 কোটি আধার কার্ডের তথ্য ফাঁস হয়ে গিয়েছে। আর এই দাবি সত্যি হলে আপনার ব্যক্তিগত তথ্য যে ইতিমধ্যে অন্য কারো হাতে পৌঁছে যায়নি তার নিশ্চয়তা কোথায়? তথ্য আধার কার্ডের মারফতে তার কোথায় থাকেন, তার কি নম্বর, সে চট করে সরকার বার করতে পারে। সরকারের কাছে তো সবই তথ্য আছে। সুতরাং আমার মনে একটু সন্দেহ আছে যে কতখানি অধিকার সাধারণ মানুষের বাড়লো। অনেকেই বলছেন বহু উন্নত দেশেও তো নাগরিকদের এরকম একটি মাত্র পরিচয়পত্র থাকে যা থেকে একজন সম্পর্কে সমস্ত তথ্য পাওয়া যায়। পাল্টা অনেকের বক্তব্য সেসব দেশে গোপন তথ্য অহরহ ফাঁস হয়ে যায় না, তাই তথ্য নিলে তার গোপনীয়তা রক্ষা করাটাও দায়িত্বের মধ্যে পড়ে। পার্থপ্রতিম ঘোষ, প্রকাশ সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, ABP আনন্দ। দেবনাথবাবু, এই মামলায় মামলাকারী মানে সংস্থা এবং ব্যক্তি মিলিয়ে 24 জন, তার মধ্যে পশ্চিমবঙ্গ সরকারও পার্টি হয়েছিল। এ রাজ্যেও বহুবার ফোন ট্যাপিংয়ের অভিযোগ উঠেছে। আমার কথা খুব পরিষ্কার, সেটা হচ্ছে আমি ফ্রিজে কোন মাংস রাখবো সেটা হচ্ছে রাইট টু প্রিভেসি। পার্কে আমার স্ত্রীর হাত ধরবো কিনা, রাইট টু প্রিভেসি। মানে গোরক্ষকদেরও কিছু বলার নেই, অ্যান্টি রোমিও স্কোয়াডেরও কিছু বলার নেই, মরাল পুলিশদের বলার নেই, এমনকি পুলিশেরও বলার নেই। আমি বলছি এই জায়গায় কি আমরা শেষ পর্যন্ত পৌঁছতে পারবো? আলটিমেটলি সবটা নাকি বাধা পড়ে যাচ্ছে? আমার প্রশ্ন হচ্ছে, আমার খুব লাগছে, পঙ্কজবাবু বলছে আধারে উঠছে, কিন্তু কেন এটা হলো? আর্টিকেল 21-এর প্রশ্নটা কেন? এর যে ভার্ডিক্ট আসে, নো পারসন শ্যাল বি ডিপ্রাইভড অফ হিজ লাইফ অর পার্সোনাল লিবার্টি এক্সেপ্ট অ্যাকর্ডিং টু দ্য প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, এই জন্য আসছে। এখন সরকার কেন করেছে? তার মানে এই প্রাইভেসিটা যদি নর্মালাইজ করতে পারে বা সফটেন করতে পারে, তাহলে এটা আধারকে বাধ্যতামূলক করবে। এই কারণের জন্য আগের আর্টিকেল 21 নিয়ে এই ভার্ডিক্টটা এটা চেষ্টা করেছিল, কিন্তু পারলো না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে কি, আপনি দেখুন 2010 থেকে এই ইউআইডি প্রসিডিওরটা চালু হয়েছে। আর একটা অন্তর্বর্তীকালীন হয়েছিল 2010 সেপ্টেম্বর, 2013 সেপ্টেম্বরে, সেখানেও বলেছিল আধার বাধ্যতামূলক নয়, আজকে থেকে আধার নয়, 2010 থেকে। এবং আমি এটা বিষয়ে একটা পত্রিকাও লিখেছি যে উন্নত দেশে গ্রেট ব্রিটেনে এই ইউআইডি চালু হয়েছিল 1995 থেকে 2005 পর্যন্ত, 10 বছর পরে এটা বাতিল করা হলো। কেন বাতিল করা হয়েছিল? লন্ডন স্কুলস অফ ইকোনমিক্স একটা সমীক্ষা করেছিল, তাতে দেখা হয়েছিল প্রায় 5 থেকে 10% এটা ভুয়ো। এবং এটা শুধু তাই নয়, সেখানে যারা মিসক্রিয়েন্ট, যারা রাষ্ট্রদ্রোহী, তারাও অনেকে আধার কার্ড পড়েছে। উদাহরণ দিচ্ছি, আমেরিকায় বাতিল করেছে, খবর নিন, মানে অস্ট্রেলিয়া তো বাতিল করেছে, নিশ্চয়ই আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউকে সমস্ত কিছু বাতিল, 2,500 টাকা 100 বার। আর যদি কষ্ট করে যেতে পারেন 200-250 হয়ে যাবে, যেটা সম্পূর্ণ বিনামূল্যে হওয়ার কথা। প্রশ্নটা হচ্ছে কি, দুটো জিনিস থাকে এই আধার কার্ড, একটা হচ্ছে জেনারেল ইনফরমেশন আর একটা বায়োমেট্রিক ইনফরমেশন, যার মধ্যে থাকে ফিঙ্গারপ্রিন্ট হোক, চোখের কনীনিকা হোক, এগুলো কেন আমার প্রাইভেসি অন্যর কাছে যাবে? এখন সরকার চেষ্টা করেছিল, ইট ইজ নট প্রাইভেট, ইট ইজ ওপেন টু দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্ট যদি মনে করে এটা প্রাইভেট না, তার জন্যই গভর্নমেন্ট এটা হারলো। প্রশ্ন হচ্ছে সরকার কি চেয়েছে কি? মানে ভারত সরকার মানে কি নিজের সমস্ত অধিকারকে, আজকে আপনি গোহত্যা, গো নিবারণ বলুন, সবকিছু মনে করছে যে মানুষের প্রাইভেসি বলে কোনো কথাই নেই। এবং এটা বলছি যে সমাজের নানা ক্ষেত্রে এর একাধিক প্রভাব পড়বে। আমি দ্রুত একবার আইনজ্ঞদের কথাটা শুনে নেব, তারা কি বলছেন। তারা বলছেন যে সরাসরি এই আজকে ঐতিহাসিক রায়ের পর যদি কেউ মনে করেন তার গোপনীয়তায় হস্তক্ষেপ হচ্ছে, সরাসরি হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টে যেতে পারেন। দেখুন, আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্কড, আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্কড, আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্কড, আর এহেন গুরুত্বপূর্ণ আধার তথ্যই যদি ফাঁস হয়ে যায় তাহলে আপনি পথেও বসতে পারেন। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দিয়েছে ব্যক্তিগত গোপনীয়তা মৌলিক অধিকার। কিন্তু অনেকেরই আশঙ্কা
ইতিমধ্যে যদি আধার কার্ডের তথ্য ফাঁস হয়ে যায় তাহলে কি হবে? আইনজীবীদের মতে সুপ্রিম কোর্টের এই দিনের রায়ের পর কারো গোপনীয় তথ্য ফাঁস হলে তিনি হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টে যেতে পারেন, এমনকি সরকারের কাছ থেকে ক্ষতিপূরণের দাবিও জানাতে পারবেন। किसी का भी फंडामेंटल राइट यदि कोई वायलेट करता है तो सीधे सुप्रीम कोर्ट या हाई कोर्ट में रिट पिटीशन फाइल कर सकता है, डैमेजेज क्लेम कर सकता है, सरकार के खिलाफ और भी कोई डायरेक्शन ले सकता है, उस इंडिविजुअल के खिलाफ भी डायरेक्शन ले सकता है, उस डेटा का फ्यूचर में मिसयूज न हो उसके खिलाफ स्टे ले सकता है। আইনজীবীদের একাংশের মতে প্রায় সব ক্ষেত্রেই আধার বাধ্যতামূলক করার পথে যেভাবে মোদী সরকার হাঁটছিল, সুপ্রিম কোর্টের রায়ের পর তা ধাক্কা খেতে পারে। कल को सरकार ये बोले कि भाई आप जहां ट्रैवल करते हैं रेलवे रिजर्वेशन के लिए, एयरलाइन रिजर्वेशन के लिए, आप जो खरीदते हैं उसके लिए भी आपको आधार नंबर देना होगा और ये सारी इंफॉर्मेशन सरकार के पास जाएगी, तो ऐसे कानून को अनरीजनेबल रिस्ट्रिक्शन आपके प्राइवेसी के मौलिक अधिकार पर माना जाएगा। শুধু তো সরকারি সংস্থা নয়, এখন তো বেসরকারি সংস্থাগুলিও নানা ক্ষেত্রে আধার নম্বর চায়, যেমন মোবাইলে সিম নিতে গেলেই আধার দিতে হয়। এদিন সুপ্রিম কোর্টের রায়ের পর কি হবে? প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে আমি তো আমার স্বইচ্ছায় ছাড়া তারা আমাদের বাধ্য করতে পারেন না। তারা তাদের চুক্তি মতো তাদের যে ধারাতে করবেন বা যে কন্ডিশনে করবেন সেটা আমাকে ফুলফিল না করলে তো হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আইনে বলা হচ্ছে রাইট টু প্রাইভেসি আমার আছে, আমি যার কাছে দিয়েছি তৃতীয় পক্ষের কাছে সেটা প্রকাশ করাটাই রাইট টু প্রাইভেসির সবচেয়ে বেশি অধিকার ভঙ্গ হবে। আইনজীবীদের একাংশ বলছে সুপ্রিম কোর্ট ব্যক্তিগত গোপনীয়তাকে মৌলিক অধিকার আখ্যা দেওয়ার পর সরকারের হুটহাট যে কোনো মানুষের জীবনে হস্তক্ষেপ করার প্রবণতা কমতে বাধ্য। স্টেটের অসাধারণ পাওয়ার, পুলিশ পাওয়ার, কোয়ারসিভ পাওয়ার, ইনভেস্টিগেটিং এজেন্সির পাওয়ার, এখন সেই পাওয়ার এক্সারসাইজ করতে গেলে ওদের মধ্যে আগে কোনো ভয় ছিল না, এখন তাদের প্রাণে এবং বুকে একটু ভয় ঢুকবে যে আইন তো সবচেয়ে উপরে, ওরে বাবা আইন তো আমায় দেখছে। অপরাধীরা এই ডিজিটাল ওয়ার্ল্ডের সাহায্য নিয়ে কিন্তু অপরাধ সংগঠিত করছে এবং তাদেরকে আটকাতে গেলে, অপরাধীদের খুঁজে বের করতে গেলে এবং সাধারণ নাগরিককে নিরাপত্তা দিতে গেলে মানুষের যে গোপনীয়তা রক্ষার আইন তার উপর সরকার কিন্তু কিছুটা বাধা নিষেধ করতে পারে। সুপ্রিম কোর্টের এই দিনের রায় দেশের সাধারণ মানুষের বড় জয় বলেই মনে করছে আইনজীবী মহলের একাংশ। বিজেন্দ্র সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। সন্দীপ, আপনি সাইবার বিশেষজ্ঞ, আমি একটা হাতে গরম প্রমাণ করা যাক। সেটা হচ্ছে এই এবিপি আনন্দ অফিস থেকে আপনি বেরোলেই প্রথম যে টেলিকম ছোট্ট কোম্পানির দোকানটা পড়বে, আপনি সেখানে গিয়ে যদি ছাপ দেন, বায়োমেট্রিক ডিটেলস ম্যাচ করে, আধার নাম্বার দেন, সঙ্গে সঙ্গে সেই প্রাইভেট টেলিকম কোম্পানির সিস্টেমে আমি ভরসা করে আমার সরকারকে যে যাবতীয় তথ্য দিয়েছি সেটা ওই কোম্পানির কাছে চলে এলো। এবার আমি যে সার্ভিসটা কিনছি, আমার বায়োমেট্রিক রেটিনা স্ক্যান সেটার মধ্যে থাকবে কেন? যার সঙ্গে আমার ব্যাংক রিলেট করা আছে, হয়তো আমার সারা জীবনের সঞ্চয়টা যেখানে জমা করা আছে। এই টেলিকম কোম্পানিগুলো আমি আপনি সবাই জানি যে যতই ডিএনডি বলে আমরা বিজ্ঞাপন আটকানোর চেষ্টা করি, ইন্স্যুরেন্স, কিচেন চিমনি, অনলাইন শপিং, এমনকি ডেটিং ওয়েবসাইট, এসকর্ট সার্ভিসের বিজ্ঞাপনও আসে। তো এটা তো বহুদিনের অভিযোগ যে এই টেলিকম কোম্পানিগুলোর একটা অংশ একেবারে কাঞ্চন মূল্যে পয়সার বিনিময়ে আমাদের ডেটাগুলো অন্য কোম্পানিকে বিক্রি করে। তো তাদের হাতে আমার কি নিরাপত্তা আছে? ওই 6 ফিট বাই 5 ফিট ঘরটার মধ্যে যিনি বসে আছেন, তিনি, আমি কাউকে ছোট করছি না, তিনি তার কোনো ক্রিমিনাল বেন্ট অফ মাইন্ড আছে কিনা আমার তো জানা সম্ভব নয়। কিন্তু আমি একটা ছোট্ট সিম কিনতে গেলে, কিংবা এখন মোবাইল ফোনে এতদিন অবধি যা নিয়ম আছে, সিমটাকে অ্যাক্টিভেট রাখতে গেলে আমায় যে ডেটাটা দিতে হবে। আজকে আমাদের এই যে আমরা কথা বলছি বায়োমেট্রিক পাসওয়ার্ড বা রেটিনা, বায়োমেট্রিক আমার ফিঙ্গারপ্রিন্ট এমন একটা জিনিস যেখানে সব দরজা খুলে যায়। আমার আইফোন মোবাইল থেকে আরম্ভ করে আমার অ্যাক্সেস কন্ট্রোল থেকে, আর এই পাসওয়ার্ডটা কখনো পাল্টানো যায় না। আমাদের ফিঙ্গারপ্রিন্ট এমন একটা পাসওয়ার্ড যেটা কোনোদিন পাল্টানো যায় না, আমরা ইট নেভার এক্সপায়ার্স, ইউনিক পাসওয়ার্ড। তো এইখানে এই জায়গাটাকে, এটা হচ্ছে সেন্সিটিভ ইনফরমেশন, এটা সেন্সিটিভ পিআইআই, পার্সোনালি আইডেন্টিফাইড ইনফরমেশন। এর উপর কিন্তু বিদেশে এর ব্রিচের উপর বিরাট পেনাল্টি আছে, এবং এইটা ঠেকানোর জন্য যেহেতু পেনাল্টি আছে, যে কোনো কর্পোরেট বা গভর্নমেন্টের কিন্তু এর পেছনে প্রচুর টাকা ইনভেস্ট হয় যাতে এই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়, যাতে এই রকম ঘটনা না ঘটে।
আমরা যে ডিসিশনটা নিয়েছি তার পিছনে কিন্তু ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করতে ভুলে গেছি। উইদাউট ইনফ্রাস্ট্রাকচারটা, উইদাউট ক্রিয়েটিং দ্য ইনফ্রাস্ট্রাকচার আমি একটা ডিসিশন নিয়েছি, এটা তো আমার ডেফিনেটলি একটা ফল্ট হতে বাধ্য। আজকে দেখুন আমার এই যে ল, যে আমার আজকে যদি আমরা শুনেছি অনেক জায়গায় ডেটা ব্রিচ হয়েছে, আধার কার্ড বেরিয়ে গেছে, আমরা কোন অর্গানাইজেশনকে সিআইএস বলছে 13 কোটি আধার কার্ডের তথ্য ফাঁস হয়ে গেছে 4টে সরকারি ওয়েবসাইট থেকে। রাইট। অভিনব শ্রীবাস্তব নামে আইআইটি খড়গপুরের এক প্রাক্তন ছাত্রকে ব্যাঙ্গালোর পুলিশ গ্রেফতার করেছিল, যে সেটা অ্যাপের মাধ্যমে 40,000 আধার কার্ডের তথ্য হাতিয়ে নিয়েছিল। পাঞ্জাব সরকারের ওয়েবসাইটে প্রায় 20,000 মানুষের আধার কার্ডের তথ্য প্রকাশ পেয়েছে। বুদ্ধিটা বিদেশ থেকে নিয়ে নেওয়া হয়েছে যে কি করে করা হবে সোশ্যাল সিকিউরিটি, কিন্তু অনেকেই কিন্তু এই বুদ্ধিটা নেওয়ার সময় ওরা যে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে সেই ইমপ্লিমেন্টেশনটা আগাগোড়াই ভুল হয়ে গেছে। কিন্তু এবার কি অতকিম, মানে আজকের এই রায়ের পরে কি হতে পারে? দেখুন, এটা অনেক দূর অবধি গড়াবে, কারণ আজকে আমি বলতে পারি যে আমি আমার কোম্পানিতে কোথাও জয়েন করব, আমি বলতে পারি আমি পাসপোর্ট দেবো না, ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন বিরাট ঝামেলা শুরু হয়ে যাবে। তো এইখানটায় দাঁড়িয়ে ইমিডিয়েট যেটা করা উচিত, মানে 2-3টে পয়েন্ট যদি আমি মেনশন করি, তাহলে প্রথমত হচ্ছে আমার ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করো যাতে আধার কার্ড এই ইনফরমেশনগুলো আমার সুরক্ষিত থাকে, এনক্রিপশন একদম। নাম্বার 2, কে কোনটা রিড করবে, এই রিডিং এর অ্যাক্সেস রাইটটাকে ডিফাইন করো, ঠিক, যে আমার কাছে থাকবে, থাকাটা ভুল নয়, কিন্তু এটা আমি কতখানি কাকে দেব, সেমি গভর্নমেন্ট, প্রাইভেট বা একটা সামান্য দোকানের একটা রিটেল শপ, সেইখানে কতটা আমি রিড অ্যাক্সেস দেব, সেইটা কিন্তু আগে ভালো করে ডিফাইন করা হবে। এটা আমি আপনাকে একটা প্রশ্ন করছি, আমি কি সরকারকে দিতে বাধ্য? এই যে প্রশ্ন হচ্ছে বায়োমেট্রিক ইনফরমেশন যেগুলো বলা হচ্ছে, আমার যদি প্রাইভেসি হয়, আমি বাদ দিলাম, বেরিয়ে গেছে 13 কোটি সামথিং, কিন্তু আমিও কি সরকারকে দিতে, সবাইকে আমাকে সরকারকে দিতে হবে? এটাও কি প্রাইভেট, মানে আর্টিকেল 21 কে ভায়োলেট করছে না? হ্যাঁ, সরকার আমার বায়োমেট্রিক ইনফরমেশন সবার নেবে কেন? ইফ নেসেসারি তখন এটাও তো আর্টিকেল 21 ভায়োলেট করছে। আমি একটা স্টেপ, যে নিরাপত্তার ক্ষেত্রে আমি ভরসা করে আমার সরকারকে দিয়েছি, এই পর্যন্ত আমি মানতে রাজি আছি। আমি তো বলিনি যে ওই ছোট্ট 5 ফুটের খুপড়ি দোকানটায় ওটা পাঠাতে, যেটার কোনো রকম যেখান থেকে বেরিয়ে গেলে আমার সমস্ত সোশ্যাল এবং ফাইন্যান্সিয়াল সিকিউরিটি ল্যাপস করতে পারে। এবং দেশের সব থেকে ভরসার ব্যাংক এসবিআই ডেবিট কার্ড, 27 লক্ষ ডেবিট কার্ডের সমস্ত তথ্য কিছুদিন আগে চুরি হয়েছে। মানে আমি বলছি, আমি চোখ বন্ধ করে এই সরকারের সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মে ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন দেখতে রাজি আছি, কিন্তু আমার ডেটা সিকিউরিটিটা দেয়া হোক। এটা তো আমার মনে হয় না, দেখুন একটা কথা বলি, সেটা হচ্ছে এখানে দুটো দিক রয়েছে। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল রাইট অফ প্রাইভেসি, অন্যদিকে স্টেটস ইন্টারেস্ট। আপনি রাষ্ট্রের স্বার্থটাকেও অস্বীকার করতে পারেন না, এবং এটা নিয়ে এত বিতর্ক হয়েছে। আপনাকে একটা আমি তথ্য দিই, সেটা হচ্ছে সম্ভবত 1986-এ রাজীব গান্ধী সরকার একটা আইন এনেছিল যে টেরোরিজম আটকাতে মানুষের চিঠিপত্র দরকার হলে সরকার কিন্তু পড়তে পারে, কিন্তু সে আইনটা বাস্তবে রূপ দেওয়া যায়নি, কারণ তৎকালীন যিনি রাষ্ট্রপতি জ্ঞানী জয়েল সিং, তিনি কিন্তু ওই আইনে সই করতে অস্বীকার করেছিলেন, আমি এই আইনে সই করবো না, এবং তিনি এত চাপ সৃষ্টি করেছেন রাজীব গান্ধী শেষ পর্যন্ত আইনটা প্রত্যাহার করে নেন। এর আগে কিন্তু এটা ছিল। আমাদের পাশের একটি দেশ চীন, সেখানে কিন্তু আর্টিকেল 40-তে রাইট টু প্রাইভেসির কথা বলা আছে, যে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের রাইট টু প্রাইভেসি থাকবে, তবে তার সঙ্গে একটা রাইট দেওয়া আছে, সেটা হচ্ছে রাষ্ট্র তার স্বার্থে কিন্তু প্রয়োজনে সেটাকে ভাঙতে পারে, কিন্তু রাষ্ট্রের স্বার্থে হতে হবে। সুতরাং আমাদের ক্লিয়ারলি ডেফিনিশন দিতে হবে যে রাষ্ট্রের স্বার্থটা কি। এখনকার দিনে কোনো কিছু অ্যাবসলিউট না, কিন্তু আমি বলছি, আমি জ্ঞানী জয়েল সিং এর অংশটা উড়িয়ে দিতে পারি না এই জন্যই, সেটা হচ্ছে আমি তো জানি না রাষ্ট্র কোন মনোভাবে সেটা অজুহাত হিসেবে ব্যবহার করছে। কিন্তু আবার একটা বিষয় তো রয়েছে আপনার, এটা ঠিকই যে এখন উনি সাইবার বিশেষজ্ঞ, আমার চেয়ে বোধহয় 100 গুণ বেশি জানবেন, কিন্তু সাইবার ক্রাইম যেরকম বাড়ছে, ঠিক সেই রকম সাইবার ক্রাইমকে আটকানোর জন্য এটা কিন্তু ব্যবহার করতে হবে, কিছু করার তো নেই। ধরুন আমি যে এই মোবাইল ফোনটা ব্যবহার করছি, এই মোবাইল ফোনের কোন তথ্য যদি সরকারের কাছে না থাকে, আমি এইটাতে যদি ক্রাইম করি, তাহলে সরকার ধরবে কি করে? আমি দুদিন আগে কথা বলছিলাম, একটা অ্যাসিমিলেট করার দরকার। দুদিন আগে আমি কথা বলছিলাম সবকিছু এলাহাবাদ ব্যাংকের চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসারের সঙ্গে। আমাদের প্রচুর ব্যাংক ফ্রড বেড়ে গেছে, এই ব্যাংক ফ্রডটা কিভাবে কমানো হয় সেটা নিয়ে ডিসকাশন চলছিল একটি বড় ইভেন্টে। উনি বললেন আমাদের সব প্রবলেমের সলিউশন হচ্ছে আধার কার্ড লিঙ্ক টু কেওয়াইসি। এইবার কিন্তু আমরা ধরে ফেলবো কোনো রকম যদি ব্যাংক ফ্রড হয়।
সুতরাং ওনার কথাটা এটা ঠিক যে আমাদের এই ডিজিটাল ক্রাইম বা সাইবার ক্রাইম কমাতে গেলে উপায়টা ঠিক ছিল একদম, কিন্তু সেটা ইমপ্লিমেন্টেশনটা ভুল হয়ে গেছে। আরেকটি বিষয় আছে, একটি বিষয় আর্টিকেল 21 কে এক্সপান্ড করেছে। এর আগে আর্টিকেল 21 রাইট টু লাইফ ওটাও এক্সপানশন হয়েছিল যখন পরিবেশ সংক্রান্ত মামলা হয়েছিল, বিশেষত একাধিক মামলা, যেরকম আপনার মেহতা মামলা হয়েছিল, সেখানে সুপ্রিম কোর্টই বলেছিল যে শুধুমাত্র রাইট টু লাইফ নয়, রাইট টু লিভ ইন এ পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট এবারে যুক্ত হলো আমার রাইট টু লাইফের সঙ্গে আমার ব্যক্তিগত গোপনীয়তার অধিকার। এটা অত্যন্ত ভালো। তবে আবার আমি বলি, আমি সংবিধান সামান্য একটু পড়েছি, তাতে এটা জানি কোনো অধিকার অ্যাবসলিউট নয়। রাষ্ট্র তার স্বার্থে, জনশৃঙ্খলার স্বার্থে যেটা আমি বলেছিলাম উইথ মানে রেস্ট্রিক্টেড লিমিটেড রেস্ট্রিকশন, এই লিমিটেড রেস্ট্রিকশনটা যেটা বললেন যে কেওয়াইসি আজকে ব্যাংক নিয়েছিল কেন? আপত্তি নেই তো পঙ্কজদা, আমার আপত্তি এইখানে যে রাষ্ট্র এই আজকে যখন কোন দায়িত্ব নেয়নি, ব্যাংক তৈরি হয় বারবার করে, তাকে আটকানোর উপায়টা কি? তাহলে এবং আমি একটু কথা বলি, যে দেশে এখনো এটিএম এক উইন্ডোজ এক্সপি তে চলে এবং ডিজিটাল ইন্ডিয়া বলা হয়েছে, একজন আইটি বিশেষজ্ঞ, আমাদের ইনফ্রাস্ট্রাকচার করেছিলেন, আমরা কিছু করতে পারবো না। পাড়ার 6 ফুট বাই 3 ফুটের দোকানটাতে আমার ডেটাটা চলে যাবে। আমরা নিঃসন্দেহে আরো একবার সওয়াল করব ডিজিটাল সিকিউরিটির ব্যাপারে, যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি না করে আমার আপনার গোপন তথ্য যেন কোনো ব্যক্তির হাতে, সংবেদনশীল তথ্য না চলে যায়, তাতে যে কত বড় বিপদ তা আর বলে দেওয়ার প্রয়োজন নেই। আমি দ্রুত একবার সমস্ত কিছুতে রাজনৈতিক প্রতিক্রিয়া হয়, এক্ষেত্রেও হয়েছে আজকে ঐতিহাসিক রায়ের পর। দেখব তাৎক্ষণিক 3 তালাক বাতিলের ঐতিহাসিক সিদ্ধান্তের ঠিক পরই ফের আরেক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রের বিরোধিতা সত্ত্বেও সুপ্রিম কোর্ট জানিয়ে দিল ব্যক্তিগত গোপনীয়তা মৌলিক অধিকার। সর্বোচ্চ আদালতের এই রায়ের পরই মোদী সরকারকে আক্রমণে নেমে পড়েছে কংগ্রেস। রাহুল গান্ধীর দপ্তর থেকে টুইট করা হয়েছে, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত ফ্যাসিস্ট শক্তিকে জোরালো ধাক্কা দেবে। বিজেপি নজরদারির মাধ্যমে দমনের নীতিকে খারিজ করে দিল এই রায়। সমস্ত ভারতবাসীর জয়। পাল্টা সেই বহু চর্চিত জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে বিজেপির প্রশ্ন, ব্যক্তিগত স্বাধীনতাকে সম্মান দেখানো কি কংগ্রেসের থেকে শিখতে হবে? What has been the Congress record in the protection of individual liberty? I would like to know. ऐसे कई लोग हैं जिन्होंने इमरजेंसी के खिलाफ आंदोलन किया था, और बाकी 50s 60s आज की प्रेस में इस पर चर्चा नहीं करूंगा कि कांग्रेस पार्टी ने किस तरह से सिविल लिबर्टी के बारे में क्या-क्या अपना स्टैंड रखा है। পাল্টা কংগ্রেসের দাবি, আধার কার্ড চালু করার সময় ইউপিএ সরকার ব্যক্তি স্বাধীনতার দিকে যথাযথ খেয়াল রেখেছিল, কিন্তু মোদী সরকার এর মধ্যে দিয়ে সবার জীবনে নজরদারির চেষ্টা শুরু করেছে। This government's approach to Aadhaar is totally inconsistent with the UPA government's approach to Aadhaar. It is the current government which argued that there is no fundamental right to privacy. পাল্টা আধার নিয়ে কংগ্রেসকে আক্রমণ করেছে বিজেপি। कांग्रेस की सरकार, यूपीए की सरकार आधार को लाई थी बिना किसी कानून के, और उसको चुनौती दी गई थी कि बिना किसी कानून के और कानून की सीमाओं के कानून लाना यह अपने आप में संविधान का उल्लंघन करता है। দিল্লিতে যখন কংগ্রেস বিজেপি তরজা তুঙ্গে, তখন রাজ্যে এ নিয়ে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে বলেছেন, সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি, ব্যক্তিগত গোপনীয়তা প্রত্যেকের মৌলিক অধিকার। আমরা আজকে অত্যন্ত খুশি যে আমাদের মুখ্যমন্ত্রী যে স্ট্যান্ড নিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে স্ট্যান্ড নিয়েছেন যে রাইট টু প্রাইভেসি ইজ এ ফান্ডামেন্টাল রাইট, সেই অধিকার আজ স্বীকৃত হয়েছে সুপ্রিম কোর্টে। জীবনের প্রায় প্রতিটি পর্যায়ে আধারকে বাধ্যতামূলক করার চেষ্টাকে কটাক্ষ করেছে সিপিএম। একসময় আধারের তারা বিরোধিতা করেছিলেন যখন মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী, তার বক্তৃতা ফুটেজ আছে, তুমি দেখাতে পারো। আবার তিনি এখন বলছেন সব ব্যাপারে আধার। ত্রাণ দেওয়ার সময় বলছে বা ফসলে ক্ষতি হয়েছে টাকা দেওয়ার মুরদ নেই, কিন্তু বলছে যে তোমার কি আধার কার্ড আনতে হবে। তো এটা হচ্ছে খুবই দুর্ভাগ্যের বিষয়। অনেকে অবশ্য বলছেন, শুধু আধারের ক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয়তা সীমাবদ্ধ নয়। আমি কি খাবো, কি পরবো, আমার ফ্রিজে কিসের মাংস থাকবে, আমি কার সঙ্গে ঘুরবো, এসবই তো আমার ব্যক্তিগত বিষয়। সেখানে কারোর হস্তক্ষেপের এখতিয়ার তো থাকতে পারে না, যতক্ষণ না তাতে আইন ভঙ্গ হচ্ছে। আইনজীবী মহলের একাংশের মতে, সুপ্রিম কোর্টের এই দিনের রায়ে সরকারের কাছে স্পষ্ট বার্তা গেল, তারা যেন ছুতোইনাতায় সাধারণ মানুষের জীবনে হস্তক্ষেপ না করে। এবিপি আনন্দ।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। ওয়াইল্ড স্টোন পারফিউমস, লোক তো নোটিস করবেই। abpweddings.com, আনন্দবাজার পত্রিকা পাত্রপাত্রী নবরূপে। পার্টনার বাই আদি অক্ষয় অ্যান্ড কোম্পানি, কলেজ স্ট্রিট ও বড়বাজার। রাজা গোল্ডেন মারি বিস্কিটস, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন। সুরক্ষা ডায়াগনস্টিক, 25 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা। এবং স্টাইল বাজার, এবার পুজোয় স্টাইল বাজার শপিং করলেই উপহার।